সময় রাত 10টা। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদযোগে প্রধান ঘটনার পুরোটা জানাতে। আমি ফারহানা রহমান রয়েছে আপনাদের সাথে। শুধু সংবাদই নয়, সংবাদের আরও বিস্তারিত থাকছে এই আয়োজনে। চলুন দর্শক, শুরুতে জেনে নিই কি রয়েছে আজ। চাকরি করি, এই জন্য মনে করেন যে আজকে অফ ডে, এই জন্য আসছে। আজকে আসলাম যে বসে আছি তো, আজকে আর কোনো কাজ নাই, এই হিসেবে চলে আসলাম আর কি। অফিসের কাজের জন্য আসতে পারিনি, বুঝছেন। ঢাকা শহরে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা করতে পারবো, সেভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি সিটি কর্পোরেশনের সাথে। আমরা এই এলাকাটায় আমরা প্রথম ডোজটা সমাপ্ত করব, এরপরে দ্বিতীয় ডোজ আমরা দেবো আবার 2 মাস পরে, যেহেতু এটা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন। দর্শক, এবারে রয়েছে পুরো আয়োজন। রাজধানীর করাইল বস্তিতে বিশেষ টিকাদান কর্মসূচিতে খুব একটা সাড়া পাওয়া যায়নি। এই জন্য 7 দিনের কর্মসূচি চতুর্থ দিনেই শেষ করতে হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, আগের বিশেষ কর্মসূচিগুলোতেই বেশিরভাগ বস্তিবাসী টিকা নিয়েছেন। সাড়া না পেলেও আগামী মঙ্গলবার থেকে অন্যান্য বস্তিতে টিকার বিশেষ কার্যক্রম শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তর। সহকর্মী ফাল্গুনী রশিদ জানাচ্ছেন বিস্তারিত। সাধারণত শুক্রবার ছুটির দিনে বন্ধ থাকে নিয়মিত বা বিশেষ ক্যাম্পেইনের টিকা কেন্দ্র। তবে রাজধানীর করাইল বস্তিতে ছুটির দিনেও চলেছে টিকার বিশেষ ক্যাম্পেইন। যদিও এই কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার দীর্ঘ সারি থাকলেও এরপর থেকে আর কোনো ভিড় নেই। প্রতিদিন 15,000 মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি থাকলেও প্রথম 3 দিনে টিকা নিয়েছেন মাত্র 13,000 মানুষ। চাকরি করি, এই জন্য মনে করেন যে আজকে অফ ডে, এই জন্য আসছে। আজকে আসলাম যে বসে আছি তো, আজকে আর কোনো কাজ নাই, এই হিসেবে চলে আসলাম আর কি। অফিসের কাজের জন্য আসতে পারিনি, বুঝছেন। কাঙ্ক্ষিত সাড়া না মেলায় করাইল বস্তিতে 7 দিনের বিশেষ টিকা কার্যক্রম শুক্রবার চতুর্থ দিনেই শেষ করে দেওয়া হচ্ছে। তবে আগামী সপ্তাহ থেকে রাজধানীর সব বস্তিতেই শুরু হবে বিশেষ টিকা কার্যক্রম। ঢাকা শহরে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা করতে পারবো, সেভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি সিটি কর্পোরেশনের সাথে। এবং সিটি কর্পোরেশন সেটা আগামী সপ্তাহে হয়তো মঙ্গল বুধবারে হয়তো আমরা আশা করছি আর কি, ফাইনাল ডিসিশন মঙ্গলবারই আমরা রেখেছি। মঙ্গলবার থেকে আমরা ঢাকা শহরের অন্য এলাকাগুলিতে করব। আজকে আমরা এই এলাকাটায় আমরা প্রথম ডোজটা সমাপ্ত করব, এরপরে দ্বিতীয় ডোজ আমরা দেবো আবার 2 মাস পরে, যেহেতু এটা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন। আগস্ট আর অক্টোবরে ওয়ার্ড ভিত্তিক বিশেষ টিকা ক্যাম্পেইনে রাজধানীর অধিকাংশ মানুষই টিকার আওতায় এসেছেন বলেই এখনকার ক্যাম্পেইনে তেমন একটা ভিড় নেই বলে ধারণা স্বাস্থ্য অধিদপ্তরের। ফাল্গুনী রশিদ, 71, ঢাকা। দর্শক, আমরা জানি পৃথিবীর বিভিন্ন দেশে টিকা দেওয়ার বিষয়টিকে আইন করে বাধ্য করা হচ্ছে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতেই পারি যে অস্ট্রিয়াতে এই মুহূর্তে লকডাউন দেওয়া হচ্ছে শুধু টিকার বাধ্যতামূলক করার জন্য। এবং যে এলাকায় টিকা নেয়নি সেই জায়গাটা থেকে লকডাউন করা হচ্ছে, কারণ সেখানে সংক্রমণ বাড়ছে। ঠিক এরকম একটি পরিস্থিতিতে আমরা আমাদের টিকা দেওয়ার বিষয়টিকে ঠিক কিভাবে ভাবছি, কারণ আমাদের হাতে যে টিকা রয়েছে সেটা আমরা কিভাবে বন্টন করব, সারা দেশের মানুষ আসলে কিভাবে টিকা পাবে, সে বিষয়গুলো নিয়ে আজ কথা বলবো। আমাদের সাথে রয়েছেন কোভিড-19 জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ এবং একই সাথে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আবু জামিল ফয়সাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, শুরু করতে চাই আপনাকে দিয়ে। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, যেহেতু আমরা দেখছি যে বস্তি এলাকাগুলোতে টিকা দেওয়া শেষ হয়েছে করাইলে, এবং আগামী মঙ্গলবার থেকে পুরো ঢাকার অন্যান্য বস্তিগুলোতে শুরু হতে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে যে তথ্যটি আমাদের হাতে আছে যে এ পর্যন্ত কত মানুষ, কত বস্তিবাসী আসলে টিকা পেয়েছে, সেই তথ্যটি খুব পরিষ্কার স্বাস্থ্য অধিদপ্তরের হাতে নেই। এবং একই সাথে এই তথ্যটিও নেই যে ঢাকার কত শতাংশ মানুষ আসলে টিকা পেয়েছেন। এরকম যখন অবস্থা, তখন আমি আসলে যখন বছর শেষে হিসেবে যাব যে কত শতাংশ মানুষকে আমি টিকা দিতে পারলাম, সেটা কিভাবে নিশ্চিত হবো কারা টিকা পেলেন, এবং ঢাকার অন্যান্য বস্তির যারা আসলে টিকা নেবেন তাদের কি কোনো তালিকা হয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে এই টিকার বিষয়টি এমন একটি যে যখন কোনো একটা দেশে টিকা দেওয়ার সিদ্ধান্ত হয় তখন দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটি হলো যে আমরা কতটুকু কাভারেজ দিতে পারছি টোটাল জনগোষ্ঠী, মানে টার্গেট পপুলেশন। আর একটি বিষয় হলো ইকুইটি আছে। এই জায়গাটা আমার খুব বেশি মানে ক্লোজ টু মাই হার্ট। ইকুইটি হলো যে শুধুমাত্র যারা ধনী ব্যক্তি বা শিক্ষিত ব্যক্তি তারা পাবে, নাকি নিম্নবিত্তর মানুষ যারা বস্তিতে থাকে তারাও কি পাবে না পাবে না, সেই ইস্যুর থেকে আমি মনে করি স্বাস্থ্য অধিদপ্তর আজকে একটি মানে ভালো পদক্ষেপ নিয়েছিল। ঠিক আছে, আমরা তো অনেক দিন ধরে টিকাদান কর্মসূচিতে আছি, কিন্তু আমাদের যারা নিম্নবিত্তের মানুষ যারা খেটে খায় তারা কি সময় পেয়েছিল টিকা নেবার? তো সেই জন্য এই যে পরিকল্পনা না হলো, এবং যে তথ্যটা আমরা জানি
যে 13,000 না, আসলে আমি জানি যে আজকে আমি লেটেস্ট যেটা খবর পেয়েছি যে 16,000 নিয়েছে। তাহলে কি আসলে আরো তো লোক থাকে, মানে তারা পেলো কি পেলো না, সেখানে যেটা ধারণা করা হচ্ছে, ধারণা মানে অনেকটা তাই দেখা গেছে যে এদের অনেকেই কিন্তু আগেই নিয়ে নিয়েছে। তার মানে আমাদের যারা নিম্নবিত্তের মানুষ যারা বস্তিতে থাকে তারা অতটা অসচেতন নয়। আমরা কিন্তু সেটা কিন্তু নর্মাল শিশুদের টিকার ক্ষেত্রেও দেখেছি। সেই আলোকে তারা হয়তো কেউ শহরে পেয়েছে, কেউ গ্রামে গিয়েছিল, গ্রামে নিয়েছে। এখন আমার কাছে যেটা মনে হয় যে স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয়ের একটি অভিজ্ঞতা হয়ে গেল যে না, এটা দেওয়া সম্ভব। এবং এই যে পরিকল্পনাটা এখন আবার ব্যাপ্তি লাভ করছে, অর্থাৎ কড়াইল বস্তি থেকে শুরু করে এখন অন্যান্য সিটি কর্পোরেশনের যে নিম্নবিত্তের মানুষদের যে আবাসস্থল সেখানে যে যাওয়াটা, এবং এখানে কিন্তু আমি দেখেছি যথেষ্ট ডিসিপ্লিন ওয়েতেই দেওয়া হয়েছে। এইটাকে যদি আমরা করতে পারি তাহলে আমি মনে করি ইকুইটির বিষয়টা, মানে অর্থাৎ সমতার বিষয়টি তাকে আমরা অ্যাড্রেস করতে পারলাম বলে আমি মনে করছি। না, সেটা তো তাহলে একেবারেই রাজধানী কেন্দ্রিক হলো। জনাব শহীদুল্লাহ, আপনার কাছে এই বিষয়টি নিয়ে আবারও ফিরবো। ডক্টর আবু জামিল ফয়সাল রয়েছেন আমাদের সাথে। ডক্টর আবু জামিল ফয়সাল, ঠিক যে জায়গাটাতে শেষ করলেন জনাব শহীদুল্লাহ, যে ইকুইটির বিষয়টিতে কিছুটা আস্থা রাখা যাচ্ছে, কিন্তু এটা তো আসলে শুধু রাজধানী কেন্দ্রিক হলো। আমার ঢাকার বাইরের চিত্র আসলে কি? কত শতাংশ ঢাকার বাইরে আমি আসলে টিকা দিতে পারলাম? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ঢাকাতে আমার 18 বছর বয়স, অর্থাৎ 12 থেকে 17 বছর বয়সীদের যে টিকা দেওয়া হচ্ছে স্কুলগামী ছাত্রদের বা কলেজগামী ছাত্রদের, আমার ওই বয়সের বস্তিবাসীদের জন্য আসলে এটি কি ব্যবস্থা নেওয়া হলো? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। এখানে দুটো প্রশ্ন একসঙ্গে, যে ঢাকাতে তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ড ভিত্তিক টিকা দেওয়াটা চলছিল, এখনো চলছে, এবং ওইখানেই কড়াইল বস্তি একটা ওয়ার্ডে, ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের একটা ওয়ার্ডে অবস্থিত, এবং সেইখানে দেওয়ার পরিকল্পনা হইল। অবশ্য কড়াইল বস্তিতে কিন্তু লক্ষাধিক লোক থাকে, কিন্তু দেখেন আজকে পর্যন্ত 4 দিনে মাত্র 16,000 লোক, যেটা নাকি প্রফেসর শহীদুল্লাহ বললেন যে 16,000 লোক দিচ্ছে। মানে এইখানে আমাদের কাছে সবচেয়ে বড় যেটা নাকি সমস্যা আমি মনে করি, যে আমাদের লোকাল লেভেলের প্ল্যানিং ঠিক মতে হয় নাই। লোকাল লেভেল প্ল্যানিং বলতে আমি মানে উপরে ঢাকা লেভেলে প্ল্যানিং, মানে হেডকোয়ার্টার লেভেলে ডিজিএইচএস এর লেভেলে প্ল্যানিং এর না। এই কড়াইল বস্তি কিন্তু ওইখানে কিন্তু ওয়ার্ড কমিশনার আছে, এবং ওয়ার্ড কমিশনারের কাছে কিন্তু সব ওইখানে কত লোক আছে, কে কি করতেছে, কে কোথায় যায়, কাজ করতে যায়, কোন সময় যায়, সব তথ্য আছে। মানে ওই লোকাল লোকগুলাকে নিয়ে যদি প্ল্যানিং করা হইতো এই 4 দিনে, তাহলে আমার বিশ্বাস যে ওইখানে অনেকেই আসে নাই। অনেকেই, আমি এখন শুনতে পাই যে আমরা এখন টিকা দিয়ে কি হবে, আমরা এখন ওই ক্যাপসুল খেলেই তো টিকার কাজ হয়ে যাবে। মানে মানে বিভিন্ন রকমের মানে তথ্য তো বের হচ্ছে। তো লোকাল লেভেল প্ল্যানিং এর একটা সমস্যার জন্য সেটা আমাদের ঢাকার বাইরেও একই অবস্থা। আমরা ঠিক মতো বুঝতেই পারতেছি না যে কোথায় কি হচ্ছে। ঝিনাইদহতে কতজন লোকের ইয়ে দেওয়া হইল, যেহেতু লোকাল লেভেলের মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড কমিশনার এদেরকে ইনভলভ করা। 2 নম্বর যেটা হইল যে দেখেন এখানে কড়াইল বস্তিতে দেওয়া হইল, এবং তারপরে আজকে ডক্টর শামসুল হক যে লাইন ডিরেক্টর, উনি মিডিয়ার সামনে বললেন যে আমরা আগামী সোমবার থেকে আবার সব অন্য বস্তিতেও যাব, কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া হচ্ছে না লোকজনদেরকে। এইটার জন্য কিন্তু খুব ভীষণভাবে মানুষকে বলতে হবে, মানুষকে জানাইতে হবে, উৎসাহিত করতে হবে। মানে local level planning also informing the people, that's the second step, এবং ইনফর্ম করতে হবে যে আমাদের এই সব জায়গার প্রায়োরিটি লোকজনদেরকে নিয়ে আসা। দেখেন আপনারা কড়াইল বস্তিতে আমরা দেখছি যে অনেক মহিলারা টিকা নিচ্ছে, যারা কাজ করে, মানে বিভিন্ন জায়গায় চাকরি করে ইত্যাদি, ওনারা টিকা নিচ্ছে, কিন্তু বয়স্ক লোকেরা আসে নাই। তো সো দেয়ারফর যে ওই যে ইনফর্ম করার যে কথাটা, ইনফর্মিং দি পিপল, দ্যাট প্রবাবলি ইজ মিসিং। আমাদেরকে বলা উচিত ছিল যে ঠিক আছে, যেখানেই আমাদের এই ক্যাম্পেইনটা হবে, টিকা দেব,
আপনারা আপনাদের যে সব বয়স্ক লোকজনরা আছে, মুরব্বী যারা আছে, বাবা মা দাদা চাচা, ওনাদেরকে আগে নিয়ে আসবেন। তাহলে পরে আমরা কিন্তু এটাও জানি না যে কত পার্সেন্ট বয়স্ক লোক 50-এর ঊর্ধ্বে, অনেক ধন্যবাদ আবু জামিল ফয়সাল। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা একটু পরে শুনি, যেহেতু আপনি প্রসঙ্গটি আনলেনই সেটা ধরে একটু ডাক্তার শহীদুল্লাহ আপনার কাছে ডাকতেই চাই। ডাক্তার শহীদুল্লাহ, যে আসলে কেন আমাদের এই প্ল্যানিংটি হলো না, যেটা আবু জামিল ফয়সাল তুললেন প্রশ্নটি, যে কেন এই প্ল্যানিংটি নেই, কেন পরিষ্কার ধারণা নেই? কারণ আজও আমরা যেটি আসলে আমরা দেখেছি যে আমাদের প্রতিবেদনে শামসুল হক বলেছেন যে ধারণা করছি যে এত শতাংশ, প্রায় সব মানুষ টিকা নিয়েছেন, কিন্তু 16,000 মানুষ, 17,000 আমাদের কাছে যে তথ্য আসছে যে 17,000-এর কাছাকাছি মানুষ টিকা নিতে পেরেছেন করাইলে। আমরা যদি ধরেও নিই যে আরও কিছু নিয়েছেন 50,000, কিন্তু করাইলে থাকেন 1.5 লাখের মতো মানুষ। হ্যাঁ, আমি কিন্তু ডক্টর আবু জামিল ফয়সাল ভাই যে কথাটা বলেছে খুবই ইম্পর্টেন্ট, যে একটা হলো দুটো কথা, একটা হলো সরকারের সিদ্ধান্ত আর একটা হলো আপনার প্রিপারেশন। স্বাস্থ্য অধিদপ্তর যেভাবে প্রিপারেশন নেয় টিকার ব্যাপারে, আমার সম্বন্ধে এটা আমি কিছুটা জানি এবং আমার আছে, যেটাকে বলা হয় বিশ্বাস আছে যে তারা এই কাজগুলো করতে করতে অভ্যস্ত। এখন ওই যে লোকাল মানে মাইক্রো লেভেলে অর্থাৎ জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করাটা একটা বড় ইস্যু। আমি একটা জিনিস তথ্য পেয়েছি, সেটা হলো যে এই 4 দিনের মধ্যে পরের ওই 3 দিনে যখন একটু কম দেখা গেল, তখন ডেফিনেটলি প্রশ্ন আসছিল যারা এই টিকাদান কর্মসূচির সাথে জড়িত, যে আর কিছু আছে কিনা। তখন এই যে অ্যাজাম্পশন গুলো এসছে, সাথে যেটা করেছে যে আগের দিন তারা মাইকিং করেছিল। মাইকিংটা একটা আমাদের এখনো যথেষ্ট একটা শক্তিশালী পন্থা, যেখানে মানুষকে মানে মোটিভেটও করা যায়, তথ্য পৌঁছে দেওয়া যায়। আমার মনে হয় এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে পরে সিটি কর্পোরেশনের যে অন্যান্য বস্তিতে বা নিম্নবিত্ত মানুষের কাছে যাওয়া হবে, সেইখানটাতে এই অভিজ্ঞতাটাকে কাজে লাগানো হবে, যাতে বেশি করে মানুষকে যারা পাওয়ার যেন কেউ বাদ না যায়, ইনক্লুডিং এল্ডারলি পিপল। আপনি প্রথমবার যখন আমাকে প্রশ্ন করেছিলেন, শেষের দিকে আপনার একটা প্রশ্ন ছিল, এটা কি শুধুমাত্র ঢাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে কিনা? আমি তথ্য নিয়ে জেনেছি যে না, এটা ঢাকার বাইরেও প্রতিটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে নিম্নবিত্তের মানুষ থাকে সেই জায়গাতেও এটা যাবে। তো প্রথমে এটা আসলে ঢাকা কভার করবে, পরবর্তীতে অন্যান্য জায়গাতেও যাবে। এবং আমার মনে হয় আপনি যেহেতু এটার উত্তরই দিচ্ছেন, আর একটু জানতে চাই ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, যে কবে নাগাদ শুরু হতে পারে, কোনো ধারণা ঢাকার বাইরে? হ্যাঁ, আমি বলি ঢাকার বাইরে সম্ভবত সামনের মাস থেকেই শুরু হবার কথা, কারণ আমাদের কাছে মোটামুটি এখন ভালোই মানে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা টিকা আছে এবং আরো কিছু আসার প্রতিশ্রুতি আছে। এবং একটা জিনিস বলে রাখি, এই নিম্নবিত্ত মানুষ যেখানে বসে থাকে তাদের মধ্যে অনেকেই কিন্তু বাইরে যায়, যে তারা যার ফলে কিন্তু যখন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার টিকার কথা শুনেছে, যেটা জানে যে অনেক দেশে প্রিরিকুইজিট যে এই টাইপের ভ্যাকসিন থাকতে হবে, তারা কিন্তু এটাতে স্বস্তি বোধ করছে এবং তারা উৎসাহ দেখাচ্ছে। তো আমি যেটুকু জানি যে আপনার প্রশ্নের উত্তরটা হলো যে এটা মানে ঢাকার মধ্যে এই মাসের মধ্যে শেষ করে কামিং মান্থ থেকে ঢাকার বাইরে যাওয়ার প্ল্যান আছে। জি, অনেক ধন্যবাদ আবু জামিল ফয়সাল। আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্নটি ছিল যে 18 বছরের নিচে যারা আছেন তাদের টিকা দেওয়ার ব্যাপারে পরিকল্পনা সম্পর্কে আসলে কি জানতে পেরেছেন? ঢাকার বাইরে বিশেষ করে 12 থেকে 17 বছর বয়সীদের টিকার ব্যাপারে এখনো পরিকল্পনা পরিষ্কার নয়। মানে আমি স্কুলে শেষ করলাম, কিছু অংশ দিলাম, কিছু দিলাম না, মানে বেশ গণমাধ্যমে যে খবরটি এসছে সেখানে দেখা যাচ্ছে যে খুব পরিকল্পনা পরিষ্কার বোঝা যাচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তরে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এবং বস্তিবাসীর অনেক বাচ্চাও আসলে স্কুলে যাচ্ছে না, তাদের বিষয়ে আসলে ঠিক কি পরিকল্পনা, সে সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? বাচ্চাদেরকে তো আমরা একটা স্পেসিফিক টিকা দিচ্ছি, ফাইজারের টিকা। এবং ফাইজারের টিকা কিন্তু যে কোনোখানে ওই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার মতন নিয়ে গিয়ে আমরা দিতে পারবো না। সেজন্য লাগবে ওই যে ফ্রিজার, মানে খুবই তাপ, যেখানে খুবই নিম্ন তাপ থাকে, সেরকম তাপবাহী মানে ফ্রিজার ভ্যান দিয়ে নিয়ে গিয়ে তারপরে দিতে হবে। আমাদের কাছে যে দুটো ভ্যান ছিল, এই দুটো ভ্যান দিয়ে প্রথমে আমরা কিছু মানে সরকার কিছু শুরু করে এবং শুরু করে ভালোই ইয়ে করতে শুরু করছে, বাচ্চাদের মধ্যে উৎসাহ মেলা ছিল। তারপরে আরো ফ্রিজার ভ্যান আসছে। ইউএসএআইডি গত সপ্তাহের শুরুর দিকে বললো যে আরো 4টা ভ্যান তারা দিচ্ছে। এই 4টা ভ্যান দিলে পরে
তখন কিন্তু মানে অন্য ডিস্ট্রিক্টগুলোতে এই ভ্যানে করে নিয়ে গিয়ে আমরা মানে একসঙ্গে হয়তো 4টা ডিস্ট্রিক্টেই শুরু করা যাবে। আবার আবার ওই ডিস্ট্রিক্টগুলো শেষ হলো, তারপরে আবার আরো 4টা ডিস্ট্রিক্টে যাওয়া যাবে। মানে এই বাচ্চাদের টিকাটার জন্য ওই ফ্যাসিলিটিটা না, দরকার। সেটা তো হচ্ছে যারা স্কুলগামী ওইটা- বা কলেজগামী, কিন্তু যে আসলে স্কুলে যাচ্ছে না ওই বয়সী শিশুটির আসলে টিকা কিভাবে দেওয়া হবে? ওই বাচ্চাদের যারা নাকি স্কুলের থেকেও উপরে মানে স্কুলে যাচ্ছে না, কলেজে যাচ্ছে না, তারা তো এই যে সাধারণ টিকার যে কার্যক্রম যেখানে যেখানে চলবে সেখানে তাদেরকে ইয়ে করতে হবে। এবং এখন তো সরকার মানে আগে তো সাধারণ ছিল টিকা মানে যে- কি? যারা আসলে স্কুলে যাবে তারা ফাইজার পাবে, আর যারা স্কুলে যাবে না তারা না, আমাদের যে আমি অক্সফোর্ড বলছি টিকা যে সেটা স্কুলে- অ্যাস্ট্রাজেনেকা না, টিকা না, না, পাবে। আমি সেটা বলি নাই, কিন্তু আমি আচ্ছা, বলছি আচ্ছা, যে যারা স্কুলে ওই বয়সের যারা স্কুলে যাচ্ছে না তাদেরকেও ফাইজারের টিকা দিতে হবে এবং তারাও ফাইজারের টিকা পাওয়ার কথা। কিন্তু তার উপরের যদি হয় তাহলে পরে তারা তো সাধারণ টিকা মানে আমাদের অ্যাস্ট্রাজেনেকা টিকাটা পাওয়ার কথা। এইখানে ওই যে মানে আমার মনে হয় যে লোকাল লেভেলের ওই সম্পৃক্ততা যদি বাড়ানো যেত তা জি, অনেক ধন্যবাদ ডক্টর আবু জামিল ফয়সাল। আপনার সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে, আমরা আশা করছি যে আমরা সেটাও শুনতে আমরা পাচ্ছি। জি, আবু জামিল ফয়সাল, আপনি শেষ করুন। হ্যাঁ, আমরা মানে ওই স্থানীয় লোকজনদের সম্পৃক্ত করতে পারলে আমরা কিন্তু এটা ভালো মতোই জানতে পারতাম যে কোথায় কি ধরনের লোকজনরা উপস্থিত আছে এবং তাদের মধ্যে কতজন টিকা নিল। আমাদের এইটা খুবই দরকার এবং স্থানীয় লোকজনদেরকে সম্পৃক্ত করে মানুষকে ইনফর্ম করা। আমি জানি যে করাইল বস্তিতে মাইকিংও হয়েছে, কিন্তু মাইকিংটা হয়েছে ঠিক আগের দিন। তো আগের দিনের থেকে তো আরো আগের থেকে এটা বলতে শুরু করা উচিত ছিল। ইভেন আমরা কোনো পত্রিকাতে বা কোনো টিভিতে আমরা এটা সম্পর্কে কোনো কিছুই দেখতে পাইনি, কোনো কিছু শুনতে পাইনি। মানে ইনফর্মিং দ্য পিপল ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। প্রচারটি অত্যন্ত জরুরি। জি, আবু জামিল ফয়সাল, ধন্যবাদ। জনাব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, এই প্রশ্নটি আপনার কাছে রাখতেই চাই যে প্রচারটা তো আসলে খুব জরুরি, এ মানুষকে জানানো যে অমুক দিন আসলে টিকা কেন্দ্রে আসতে হবে, টিকাটি দিতে হবে, এটি প্রয়োজন। সেটা আসলে একদিন আগে না জানিয়ে আরেকটু আগে জানানো যায় কিনা, সেই পরিকল্পনাটি কি রয়েছে। একই সাথে জানতে চাই ভ্রাম্যমান যারা রয়েছেন এই মুহূর্তে রাজধানীতে এবং বড় বড় আমরা জানি বিভাগীয় শহরগুলোতে বহু মানুষ ভ্রাম্যমান থাকেন, তারা না বস্তিতে থাকেন না আসলে তারা কোনো তালিকার ভিতরে আসেন। এই মানুষগুলোর জন্য আসলে পরিকল্পনা কি, কোনো মোবাইল টিম করার পরিকল্পনা কি আছে? প্রথমে যেটা বললাম, আপনার প্রথম প্রশ্নের উত্তর যে আপনি কেন, আমরা সবাই জানি যে আসলে প্রচারের কোনো বিকল্প নাই। আর প্রচারটা দেখেন, এর আগে কিন্তু আমি অনেকদিন ধরে বেশ কিছু টেলিভিশনে স্ক্রলে আমরা কিন্তু দেখছিলাম যে বস্তিতে টিকাদান কর্মসূচি শুরু হবে খুব শীঘ্রই। তবে স্ক্রলে তো সবাই আর দেখে না, সেই জন্যে আমাকে নতুন নতুন কিছু স্ট্র্যাটেজি নিতে হবে, কৌশল। যে কৌশলটা হলো যাকে আমি উদ্দেশ্য করে এই ভ্যাকসিনটা দিব তাদেরকে যাতে আমি জানাতে পারি। তো মাইকিং একটা এবং আরো অনেক কিছু হতে পারে। তো এই আরো অনেক কিছু হতে পারে, তার মধ্যে সেটি হলো আপনার আলটিমেটলি সেই লোকাল লেভেলের যারা জনপ্রতিনিধি, কারণ তারা সবচেয়ে বেশি জানে যে কে কোথায় আছে কি রকম। তো আমি মনে করি যে এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে সামনে যখন বস্তিবাসীদের মধ্যে টিকাদান কর্মসূচি চলবে সেখানে প্রচারটা অনেক আগের থেকে শুরু করা দরকার এবং ব্যাপক আকারে শুরু করা দরকার, সেটা করবে। লাস্ট যে কথাটা আপনি বললেন যে এরপরেও কিছু মানুষ আছে ভাসমান, যাকে বলি, না তারা বস্তিতে থাকে না ইয়েতে থাকে, তাদের জন্য পরিকল্পনাটা কি। আমি অবশ্যই বিশ্বাস রাখি যে এই ব্যাপারটাও সরকার এবং বিশেষ করে আমাদের মন্ত্রণালয় এবং অধিদপ্তর এইটাও চিন্তা করছে যে যাতে কেউ বাদ না যায়। কারণ কয়েকজন মানুষের যদি বাদ থাকে তারা কিন্তু এই করোনা আক্রান্তের ঝুঁকিতে থাকলো এবং তারা যখন আক্রান্ত হবে তখন অন্য কেউ আক্রান্ত করবে। এই কথাটা মনে রেখেই আমি মনে করি পরিকল্পনাটা নেওয়া দরকার, যাতে প্রত্যেকে মানে আমার যখন টার্গেট পপুলেশনে কেউ যেন বাদ। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর আবু জামিল ফয়সাল, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে বুস্টার ডোজ নিয়ে আলোচনা হচ্ছে। বুস্টার ডোজ ব্যাপারে আসলে আমাদের সিদ্ধান্ত কি, এবং এই বুস্টার ডোজের ক্ষেত্রে আসলে আমাদের প্রবাসীরা কি কোনো ধরনের অগ্রাধিকার পেতে পারেন, কারণ তাদের জটিলতাটাই সবচেয়ে বেশি। ডক্টর আবু জামিল ফয়সাল। জি,
বুস্টার ডোজ নিয়ে কিন্তু মানে আলোচনা শুরু হয়েছে, আমাদের দেশেও আলোচনা হচ্ছে। ওই দিন আমাদের স্বাস্থ্যমন্ত্রী কিছু বলছেন যে বুস্টার ডোজ নিয়ে চিন্তা ভাবনা চলছে। WHO কথা হইলো যে সারা পৃথিবীতে আমরা বেশি অংশে যাতে করে 2 ডোজ টিকা পেয়ে যায় এটার চেষ্টা করতে হবে। ঠিক তেমনিতে আমাদের দেশেও চেষ্টা করতে হবে যে 2 ডোজ টিকা যেন পেয়ে যায় এবং সেই প্রায়োরিটি গ্রুপের লোকজনরা যেন পায়, বয়স্করা, প্রেগনেন্ট মহিলারা, যারা নাকি মানে কোনো রকম ভাবে চলতে ফিরতে পারে না, চোখে দেখতে পারে না, তাদেরকে মানে 2 ডোজ দেওয়ার পরে আমরা যদি একটা সাবস্টেন্সিয়াল পার্সেন্টেজ অফ পপুলেশনকে কভার করে ফেলতে পারি, তখন হয়তোবা বুস্টার ডোজের কথা চিন্তা করা যাবে। আমাদের জন্য তো এই যে প্রথম ডোজ যখন দেওয়া হইলো, এই যে করাইল বস্তিতে 13,000-16,000কে দেওয়া হইলো, এদের তো সেকেন্ড ডোজটাই তো বুস্টার ডোজ। মানে আমরা যদি ওই থার্ড ডোজের কথা বলি, এটা হয়তোবা কোনো দেশ শুরু করছে, তাদের কাছে এই ভ্যাকসিন অনেক পর্যাপ্ত পরিমাণের আছে, তারা 2 ডোজ টিকা দিয়ে দিছে ম্যাক্সিমাম লোককে, তারা এখন থার্ড ডোজের কথা চিন্তা করতেছে। কিন্তু আমাদের এখনো সময় আসে নাই যে আমরা বুস্টার ডোজ নিয়ে এখন আমরা আলোচনা করে মানুষকে বিভ্রান্ত করি। মানুষকে ওই রকম ভাবেই বুঝাইতে হবে যে বুস্টার ডোজের এখনো সময় হয়নি, WHO কিছু বলে নাই, আমাদেরকে 2 ডোজ যাতে সবাই পেয়ে যায় সেটার চেষ্টা করতে হবে। সেটার জন্য যত রকম চেষ্টা, যত রকম ভাবে পরিকল্পনা, যত রকম ভাবে মানুষকে জানানো, সেটার চেষ্টা করতে হবে। তারপরে বুস্টার ডোজের কথা চিন্তা করা যেতে পারে। তবে আপনি বলছেন যে আমাদের থেকে, দেশের থেকে যারা নাকি বাইরে কাজ করতে যায়, কোন দেশের যদি একদম স্পেসিফিকলি তাদের মানে নিয়ম করে ফেলে থেকে থাকে, যেমন নাকি আমরা শুনছিলাম যে সৌদি আরবিয়াতে তারা বুস্টার ডোজ না হলে ঢুকতে দিবে না, তো এরকম তাহলে পরে খুব স্পেসিফিক্যালি 30,000-40,000 লোককে বুস্টার ডোজ তাহলে অবশ্যই যেতেই পারে। অনেক ধন্যবাদ আবু জামিল ফয়সাল। জনাব ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে আবারও দেখা যাচ্ছে সংক্রমণ বাড়ছে। আমরাও একটা ধারণা করছিলাম যে শীতের সময় সংক্রমণ বাড়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে, বা অনেকেই মনে করছেন এই সময় সাবধান থাকতে হবে। প্রতি অনুষ্ঠানে আমরা এই কথাটি বারবার বলি, আজও সেই কথাটি আপনার মাধ্যমে সাধারণ মানুষকে জানাতে চাই। সচেতনতা কতটা জরুরি, যেহেতু এই সময়টা একটা আশঙ্কা রয়েছে, এবং প্রচার কতটা জরুরি? অনেক ধন্যবাদ। দেখুন, আমরা কিন্তু একটা স্বস্তির মধ্যে আছি যে যেহেতু আমাদের আজকে সংক্রমণের হারটা 1%-এর কাছাকাছি ঘোরাফেরা করছে এবং আমাদের সংক্রমণের সংখ্যাও 200, 150, 250-র মধ্যে। কিন্তু এই জায়গায় এই স্বস্তিটাকে যদি আমি লম্বা করতে চাই, স্বস্তির মধ্যে তাকে রাখতে চাই, তাহলে অবশ্যই আমার স্বাস্থ্যবিধি না মানার কোনো বিকল্প নেই। একটা এক্সাম্পল তো সাথে আছেই, রাশিয়া কিন্তু কম দেয়নি টিকা, রাশিয়াতে প্রচুর ইনফেকশন হচ্ছে। ইউরোপে কিন্তু কম দেয়নি টিকা, ইউরোপে প্রচুর ইনফেকশন হচ্ছে। আজকে আমেরিকাতে প্রতিদিন এখনো অনেক হচ্ছে। কিছুদিনের মধ্যে, কয়েকদিনের মধ্যে চাইনাতেও নাকি একটা গ্রুপের মধ্যে ইনফেকশন ছড়িয়েছে। ভারতে খুব কমে গেছিল, ভারতেও কিন্তু এখন বেড়েছে। এই সবগুলোই আমাদেরকে একটা ইনফরমেশন দেয় যে আমরা কিন্তু ঝুঁকির মধ্যে আছি, এবং এখন এই ঝুঁকিটা আগামী 2-3 মাসের মধ্যে আবার আসবার সম্ভাবনা আছে। হয়তো বা খুব বড় আকারে না হলেও যে কোনো সময় আমরা একটা সার্জ লক্ষ্য করতে পারি। সেই জন্য আমরা মুখে মাস্ক পরবো, অর্থাৎ অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবো। অনেক ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর আবু জামিল ফয়সাল, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের সাথে আলোচনার জন্য যুক্ত ছিলেন কোভিড-19 জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, এবং একই সাথে যুক্ত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর আবু জামিল ফয়সাল।